আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। যেখানে যাই, যার সঙ্গে দেখা হয়, সবাই আমাকে একটাই প্রশ্ন করেন এবং মনে হয় যে এই 17-18-20 কোটি মানুষের দেশে আমি একা এই বিষয়ে। ভাই, নির্বাচনটা হচ্ছে তো, আপনি এখন কি মনে করেন? অনেকের মধ্যে এই প্রশ্ন আছে, নির্বাচন হবে কি হবে না, সংশয় আছে। কিন্তু সবাই আমাকে জিজ্ঞেস করেন এই কারণে যে এই বিষয়ে আমি কনসিস্টেন্টলি কথা বলছি। আমি বহু আগে নির্বাচন চেয়েছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়াটা দরকার ছিল, বলেছি বিলম্বে হলে সমস্যা হবে। লন্ডনে যখন মিস্টার তারেক রহমান এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হলো, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে গেলেন। আমি তখন থেকে বলছি যে আমার কাছে সেটা খুব ভালো মনে হয়নি এবং আমার কাছে মনে হয়েছে যে বিএনপির চেয়ারম্যান এখন, তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভালনারেবল। আমি কি সেখান থেকে সরে যাচ্ছি? নির্বাচনের তো মাত্র আর কয়েকটা দিন। অনেকে বলে ভাই কিছু তো হচ্ছে না, আমি সরে যাই। আমি আবেগ দিয়ে বিষয়গুলোকে দেখার চেষ্টা করি। আমি রাজনীতির ছাত্র, রাজনীতির সঙ্গে আমার ঘর সংসার, এর বাইরে আমার অন্য কোনো কাজ নেই। আমি জাতীয় আন্তর্জাতিক রাজনীতির খোঁজ খবর রাখার চেষ্টা করি, বিশ্লেষণ করবার চেষ্টা করি এবং সেই সব কারণে, এবং আমার যেহেতু কোনো স্বার্থ নেই, অনেকে যেটা নিজে করতে চান, নিজে হতে চান, তার অনুকূলই সব চিন্তা করেন, বাইরে আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারেন। ঘটনা ঘটতে খুব বেশি প্রতিদিন ঘটতে হয় না। আপনাদের কয়েকদিন আগের কথাই তো, এক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে কি ঘটলো বাংলাদেশে, এরকম কটা ঘটনা আপনি হজম করতে পারবেন। আর যদি মনে করেন যা হয়, যত মানুষ মারা যায়, কফিনের মিছিল হোক, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন কিনা আমার এখন সংশয় আছে। বাংলাদেশে এই যে দেশি বিদেশি অনেকের কথাবার্তা নিয়ে এখন আলোচনা হচ্ছে না, অনেক কথাবার্তা আমরা শুনছি। বাংলাদেশে এখন অনেক প্লেয়ার, দেশি এবং বিদেশি, গুপ্ত প্লেয়ার আছে এবং তারা সবাই সক্রিয়। এদের মধ্যে অনেক নটোরিয়াস এলিমেন্ট আছে। কে কখন কোন দিক থেকে কি করছে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। কোনটা জামাত, কোনটা বিএনপির বিদ্রোহী, আর কোনটা আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ, কিচ্ছু বুঝতে পারবেন না। ঘটনা ঘটায় একজন, নাম হয় আরেকজনের, ঘটাবে একজন, সামনে আনা হবে আরেকজনকে। আমি আসলে এখন পর্যন্ত আজ 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা দেখি। তবে রাজনীতিতে, সমাজ বিজ্ঞানে ওই পিওর ম্যাথমেটিক্সের মতো 2+2 4 হবে, এটা সবসময় হয় না। হ্যাঁ, অনেকেই আমাকে এখনো বলেন, এই তোমার প্রেডিকশন ভুল হয়ে গেলে তুমি তো ক্যারিয়ার শেষ। আমি মনে করি যে বিষয়টা এইরকম নয়। আমি দেখি না, আবারও বলি, আর নির্বাচনটা যদি হয়ও, ইতিহাসের উৎসব মুখোশেরা নির্বাচন, ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম নির্বাচন এটা হবে। তখন যারা বলবেন ভাই নির্বাচন তো হয়ে গেল, তারাই বলবেন ভাই না হওয়ার চেয়ে না হওয়াটা ভালো, এবং ফলাফল সবার জন্য সুখকর নাও হতে পারে। যে যা ভাবছেন ফলাফলটা সেরকম নাও হতে পারে। এটাও একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন হতে পারে। আমার আশঙ্কা যদি হয়, শেষ পর্যন্ত যদি ইলেকশনটাকে বের করে নিয়ে যাওয়া যায়, তাহলে ফলাফলটা সেরকম হবে। তারপরে কি হবে, কে কাকে সামলাবে, কে জামাতকে সামলাবে, কে বিএনপিকে সামলাবে, কে আওয়ামী লীগকে সামলাবে, সেটা পরে দেখা যাবে। এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অস্থিতিশীলতা আরও বাড়বে এবং সেটা বাংলাদেশের নিরাপত্তা সংকটকে আরো গভীর করে তুলবে। একটা দেশ, যেই দেশের জনসংখ্যার সিংহভাগ নারী, যেই দেশে পুরুষ আর নারী ভোটার প্রায় সমান, নারীর অংশগ্রহণ কোথায় আছে? একদম নাই। জাতীয় ঐকমত্য করা হলো, কমিশন হলো, নারীর অংশগ্রহণ দেখেছেন? নাই। বাদ দেন, দিলাম বাদ, নারীরা এমনিতেই সফট, সহনশীল, অনেক ত্যাগ স্বীকার করতে চান। বাংলাদেশে যে এই যে বিভিন্ন আরো কতগুলো ধর্মের মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ভাষায় কথা বলা মানুষ আছে, আদিবাসী না বলতে চান তারা নিজেরা বলতে চায়, আপনি তাও বলতে দেবেন না। আমি সেই প্রসঙ্গেই গেলাম না। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বলেন, উপজাতি বলেন, যা খুশি তা বলেন, পাহাড়ের মানুষ বলেন, সমতলের মানুষ বলেন, তারা অন্যান্য সম্প্রদায়, যে দলিত সম্প্রদায়, বেদেক, অল্প 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 লক্ষ লক্ষ মানুষ, আমি তাদের সঙ্গে ঢাকার বাইরে কথা বলছি, আমরা তাদের মধ্যে জরিপ কার্য চালাচ্ছি। কেউ তো বাংলাদেশে নিরাপদ মনে করছেন না। এর মানে এই নয় যে তারা দেশটাকে ভালোবাসেন না, তারা দেশটাকে ভালোবাসেন, আমার আপনার মতোই ভালোবাসেন। ভালোবাসায় কারো একচেটিয়া সম্পত্তি নয়। এই যে লৈঙ্গিক বৈচিত্র্যের যাদেরকে আমরা হিজড়া বলি, এটা বলি, ওটা বলি, তৃতীয় লিঙ্গ বলি, এরা কিন্তু অনেকেই আমাদের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এই যে সাঁওতালরা, মারমা বলি, গারো বলি, সবার ভূমিকা আছে। কিন্তু এরা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে, এবং ঘটনা তো ঘটেছে, গত 17 মাসে তাদের উপরে অনেক অত্যাচার, নিপীড়ন হয়েছে। আগে যে হয়নি এই কথা বলছি না আমি, কিন্তু অগাস্টের পরে 24-এর পরিস্থিতি ভিন্ন হবার কথা ছিল, হচ্ছে না। এরা কি ভোট কেন্দ্রে যাবে, যেতে পারবে? ভোট কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে পারবে?
ভোটের আগে বাড়িতে নিরাপদে থাকতে পারবে, ভোটের পরে থাকতে পারবে, এই গ্যারান্টি কেউ দিতে পারছেন না, দিতে পারবেন না। কারণ আমরা তো দেখছি ঢাকা শহরের মধ্যে একটার পর একটা বাড়ি, অফিস, এমনকি পত্রিকার সবচেয়ে প্রভাবশালী দুটো পত্রিকার অফিস পুড়ে গেল, কেউ কোনো নিরাপত্তা দিতে পারেননি। তো পরে আপনি সহানুভূতি, দুঃখ প্রকাশ এগুলো করতে পেরেছেন, থামাননি, থামানোর চেষ্টা করেন। দেশে এতগুলো সংখ্যালঘু রিলেটেড ঘটনা ঘটলো, প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়ে বললেন এর মধ্যে মাত্র অল্প কয়েকটি সাম্প্রদায়িক কারণে হয়েছে। আমার কথা হচ্ছে সাম্প্রদায়িক কারণে হোক বা যে কোনো কারণে এই ঘটনাগুলো ঘটলো কেন, ঘটবে কেন, ঘটলে তার প্রতিকার কী হয়েছে। আর যে দেশ তার সংখ্যালঘুর নিরাপত্তা দিতে পারে না, যে দেশের মানুষ, সেই দেশ সবচেয়ে গণতান্ত্রিক, সেই দেশ সবচেয়ে নিরাপদ যেখানে সংখ্যালঘু যারা তারা কমফোর্ট ফিল করে, সেই ভোট সবচেয়ে ভালো যেখানে দিনের শেষে শেষ ভোটারটিও নিরাপদে ভোট দিতে যায়, নিরাপদে বাড়ি ফিরে ভোটে তার ফলাফলে তার ভোটের প্রতিফলন ঘটে। আপনি অন্তর্ভুক্তির কথা বলবেন, আমি অবশ্য সংখ্যালঘু সম্প্রদায়ের বা অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে যখন কথা বলি, আমি তাদেরকে এটাও বলি যে ভাই, মুসলমানরা কি সবাই ভালো আছে? দরিদ্র মানুষ কি ভালো আছে? বৈষম্য তো আমাদের সর্বত্র, অঞ্চলে অঞ্চলে বৈষম্য, নারী পুরুষে বৈষম্য, কাজেই কষ্ট পাবেন না। দেশটা আমাদের সবার, আমাদের সবাইকে মিলে আসলে দেশটাকে গড়তে হবে। আমি ইলেকশন, আমরা দিনের ভোট রাতে হয়েছে, এক পেশে নির্বাচন হয়েছে, বিনা ভোটে 154 জন নির্বাচিত হয়েছে, ওয়েল ইঞ্জিনিয়ার্ড একটা ইলেকশন হয়েছে, সেগুলো নিন্দা সমালোচনা করে। কিন্তু আমরা তো অবস্থার বদল চেয়েছি। সেই বদল কি হলো? সবাই কি ভোট দিতে পারবে? সবাইকে নির্বাচনে দাঁড়াতে পেরেছে? আপনি তো তাকে অপরাধের কারণে আইনিভাবে, আইনসিদ্ধভাবে প্রক্রিয়ার বাইরে রাখতে পারেননি। এটা নির্বাহী আদেশে। এই মানুষগুলো কোথায় যাবে? ভোট কেন্দ্রে গেলেই কি সে তার পছন্দের প্রার্থীকে খুঁজে পাবে? এগুলো বললে আপনি আমাকে ফ্যাসিস্টের দোসর বলতে পারেন, কিন্তু সরি, আমি দোসর না। যার বিবেচনা আছে, ইতিহাস যার জানা আছে, তিনি জানেন কি পরিমাণ সাফার করেছি, কি পরিমাণ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, কি পরিমাণ প্রতিবাদ করেছি। কিন্তু সত্য তো আপনাকে সবসময় বলতেই হবে। অন্যায়কে অন্যায় দিয়ে মোকাবেলা করা যায় না, অপরাধকে অপরাধ দিয়ে মোকাবেলা করা যায় না, অন্ধকারকে অন্ধকার দিয়ে আলো বের করে আনা যায় না। এ কথা আমাদের সবাই মাথায় রাখতে হবে। আমি দেখি এক ভয়ঙ্কর সংকটের মধ্যে আমরা, এই সংকট থেকে কিভাবে উত্তরণ হবে আমি জানি না, তবে উত্তরণ জরুরি। এবং আমি বিশ্বাস করতে চাই, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ নিশ্চয়ই তার লক্ষ্যে পৌঁছবে। 71, 90, 24 বারবার মানুষ দেখেছে তাদের শক্তির কাছে সবাই পরাজিত। আবারও এই অশুভ শক্তি পরাজিত হবে বাংলাদেশের মানুষের কাছে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।